আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ মার্কেটে রিয়েলমি নিয়ে আসলো তাদের সি সিরিজের নতুন আরেকটি ফোন রিয়েলমি C67। এটি একটি 4G ফোন এবং আমাদের কাছে অনেক দিন ধরেই রয়েছে। আপনাদেরকে আমরা এর আগেও বিভিন্ন ভিডিওতে এই ফোনটি নিয়ে কথা বলেছি, দেখিয়েছি। যাই হোক, এই ফোনটা ইউজ করতে যেয়ে বেশ কিছু বিষয় আমাদের যেমন অনেক ভালো লেগেছে, আবার কিছু কিছু বিষয় আমাদের কাছে বেশ উইক মনে হয়েছে এবং সেই সাথে এই ফোনটি আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং রিয়েলমি C67 4G মোবাইলটি। মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেট তথা প্লাস্টিকের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম। রিয়ার প্যানেলে হালকা ম্যাট ফিনিশিং থাকায় খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। প্রাইস হিসাবে চিন্তা করলে এই মোবাইলটার ব্যাক প্যানেলে গরিলা গ্লাসের মতো কোনো প্রোটেকশন থাকলে ভালো হতো, বাট এই ফোনটাতে কিন্তু IP54 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ টুকটাক ধুলাবালি বা ছিঁড়াফোটা পানি লাগলেও এই ফোনটার কিছু হবে না। এছাড়াও 6.72 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম। ওভারঅল এই মোবাইলটি বেশ বড় সড়ো, তার পাশাপাশি ডিসপ্লেটা একটু চওড়ায়ও বড়। দ্যাটস ওয়াই সিঙ্গেল হ্যান্ডে খুব একটা কমফোর্টেবল ভাবে ইউজ করা না গেলেও ইন হ্যান্ড ফিলটা আবার বেশ ভালো ছিল। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো সানি ওয়েসিস। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম লক এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে বেশ ফাস্ট আনলক করছিল। সেই সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ডটা, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছে স্পিকার, মোবাইলটার নিচের অংশ রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 22টি সেন্সরস রয়েছে। 4G সাপোর্টেড এই মোবাইলটা যেমন ওয়াইফাই 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ দুটোই সাপোর্ট করে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সনের লেটেস্ট অপারেটিং সিস্টেম রয়েছে এবং সেই সাথে এই ফোনটাতে আপ টু 8GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা অনেক হেভি ইউজ করেছি, বাট কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ এই ধরনের কোনো প্রবলেম ইউআই থেকে পাইনি। তবে মোবাইলটার ইউআইতে কিছু লটওয়্যার রয়েছে, তো টুকটাক কিছু অ্যাপস রয়েছে যেগুলো প্রি ইনস্টল করা রয়েছে। আপনারা চাইলে সেগুলো ডিলিট করে দিতে পারেন, বাট অত বেশি প্রবলেমেটিক না। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি অনেকগুলো অ্যাপসও যখন ব্যাকগ্রাউন্ডে রান করেছি, খুব ইজিলি কমফোর্টেবল ভাবে সোয়াপ করে ইউজ করেছি। মানে ল্যাগিং রিলেটেড কোনো ইস্যু আমরা ইউআই থেকে একেবারেই পাইনি। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে এই মোবাইলটা হলো 6.72 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং আরো রয়েছে হলো 90Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 24/1080 পিক্সেল এবং সেই সাথে বেশ বড় সড়ো এই ডিসপ্লেতে রয়েছে হলো 1000 নিটস পিক ব্রাইটনেস। আউটডোরে যখন আমরা ইউজ করতে গিয়েছি কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেছি, স্পেশালি যখন আমরা একদম দুপুরবেলা ডে লাইট কন্ডিশন ইউজ করেছি। আর একটু বেশি ব্রাইটনেসের নিটসটা যদি একটু বেশি হতো তাহলে একটু ভালো হতো। বাট আরেকটা বিষয় হলো আমরা যখন আউটডোরে ছবি তুলতে গিয়েছি তখন আবার খুব একটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি। তার পাশাপাশি এই ফোনটিতে রয়েছিল ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট এবং ডিসপ্লে ঠিক উপরে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই মোবাইলটিতে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা। দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা ফোকাসিংটা বেশ নাইসলি করতে পেরেছিলাম, বাট কালার অ্যাকুরেসির বেশ ঘাটতি পেয়েছি আমরা। তবে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে আবার বেশ ভালোই ছবি উঠে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বা ডাইনামিক রেঞ্জ এগুলো বেশ ভালোভাবে ক্যাপচার করতে পারতেছিল। সেই সাথে ফোনটা দিয়ে আমরা জুম করে ছবি তুলেছি, জুম করে তোলা ছবি ডিটেলসের মোটামুটি ঘাটতি থাকলেও কালার অ্যাকুরেসিটা আবার বেশ ভালোভাবে ধরতে পারছিল। এবং অপরদিকে যদি আমি এই ফোনটার ভিডিও ক্যামেরার কথা বলি, মোবাইলটির ভিডিও ক্যামেরা দিয়ে *1080p 30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। 1080p 60fps এ ভিডিও শুট করার সুবিধা থাকলে ভালো হতো, বাট এই ফোনটার রিয়ার প্যানেলের ভিডিও ক্যামেরাতে EIS রয়েছে। সো মোটামুটি আমরা স্টেবল ভাবেই কিছু ভিডিও শুট করতে পেরেছি, অতটা না, বাট বাজেট বিবেচনা যদি চিন্তা করি তাহলে আপনাদের কাছে ভালোই লাগবে ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্স। অপরদিকে ফোনটা সেলফি ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের, যেটা আমার কাছে এই প্রাইস রেঞ্জের ফোন হিসেবে একটু বেশি কম মনে হয়েছে। আর একটু ভালো মেগাপিক্সেল বা একটু বেশি মেগাপিক্সেল থাকলে ভালো হতো, কারণ সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি ছবির পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি লেগেছে। ক্যামেরার যেসব ছবি আমরা ক্যাপচার করেছি বেশিরভাগ ছবিতে আমরা অনেক গ্রেইনের দেখা পেয়েছি, কালার অ্যাকুরেসিও মোটামুটি ছিল, তবে পারফেক্ট লাইট কন্ডিশনে মোটামুটি আবার ভালো ছবি ওঠে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ম্যানুয়াল ক্যামেরা বা ক্যামেরা টু APS সাপোর্টস। আপনি চাইলে ইন ফিউচারে Gcam বা LMC এর মতো ক্যামেরা এই ফোনটিতে ইউজ করতে পারবেন। দেন এই ফোনটাতে ব্যাটারি হিসাবে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছে। এবং একবার চার্জ করার পর এই ফোনটা আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে
প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে এত বড় ডিসপ্লে হিসাবে যথেষ্ট ভালো মনে হচ্ছে। তার পাশাপাশি ফোনটার স্ক্রিন অন টাইম, যখন আমরা লং টাইম ভিডিও দেখেছি, ইন্টারনেট ইউজ করে মোবাইল ডাটা দিয়ে যখন আমরা গেমিংও করেছি, তখনও এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যারাউন্ড 7 থেকে 7.5 ঘন্টার মতো, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তার পাশাপাশি এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে ডুয়েল স্পিকার রয়েছে। সাউন্ডের কোয়ালিটি আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। সত্যি কথা বলতে সাউন্ডের বেস বা ক্রিসপিনেস যথেষ্ট ব্যালেন্স ছিল। আপনাদের কাছেও এই ফোনটার সাউন্ডের পারফরমেন্স ভালো লাগবে আই থিঙ্ক, আমি যেটা মনে করি। তার পাশাপাশি এই ফোনটা যদি আমি প্রসেসরের কথা বলি, এই মডেলটা ছিল স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে মডেলের জিপিইউ হিসেবে রয়েছিল অ্যাড্রিনো 610। এবং এই প্রসেসরের এই জিপিইউটাই একটা ল্যাকিংস, যখন আমরা গেমিং করতে গেছি তখন সেটা আমরা ফেস করেছি। বাট তার আগে এই ফোনটা যদি আমি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, তাহলে আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি 3,08,438। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোরের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটা দিয়ে পাবজি গেমসটা খেলার সময় একটু আগে আমরা যেটা বললাম যে এই ফোনটাতে যে জিপিইউটা রয়েছে অ্যাড্রিনো 610, এটা বেশ পুরাতন একটা জিপিইউ। দ্যাটস ওয়াই যে বিষয়টা হলো পাবজি গেমস খেলার সময় আমরা খুব বেশি একটা ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পারিনি। গেমিং পারফরমেন্স মোটামুটি ছিল, আমি বলবো না যে খুব বেশি খারাপ আবার খুব বেশি ভালো, খুব একটা ল্যাগিংয়ে দেখা পাইনি। বাট ফোনটা খুব একটা হিট হয় না, যেটা অবশ্যই ভালো একটা দিক। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, সেটা আবার যথেষ্ট ভালো পারফরমেন্স খেলতে পেরেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স এর খেলা যায়। তবে ফোনটা দিয়ে যখন আমরা অ্যাশফান গেমসটা খেলতে গিয়েছি, তখন আবার কালার অ্যাকুরেসির অনেক ঘাটতি ছিল। গেমিং করার সময় আপনারা বুঝতে পারবেন একেবারেই মানে মোটামুটি লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন আপনারা। তবে গেমে আমরা ল্যাগ পাইনি, বাট গেম প্লে করার সময় কালার অ্যাকুরেসির মেইনলি আমরা ঘাটতিটা পেয়েছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ই ফুটবল গেমসটা খেলেছি, সেটা মোটামুটি আমরা কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। যারা আপনারা ই ফুটবল গেমসটা পছন্দ করে থাকেন, তাদের কাছে এই ফোনে ই ফুটবল খেলে ভালো লাগবে, বিকজ এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু নর্মাল ফোনের থেকে একটু বেশি চওড়া। দেন এই ফোনের হিটিং এর কথা বলতে গেলে আমরা খুব একটা হিটিং এর দেখা পাইনি, বিকজ স্ন্যাপড্রাগন 685 প্রসেসরের একটাই পজিটিভ সাইড, সেটা হলো এটা চার্জ ব্যাকআপ অনেক ভালো দেয়, ব্যাটারি কনজিউম কম করে, ব্যাটারির উপর প্রেশার কম পড়ে। দ্যাটস ওয়াই আসলে হিটটা খুব একটা জেনারেট করে না। তবে গেমিং এর সময় একটু বেশি ভালো গ্রাফিক্স সেটিং এ খেলা যায় না। দেন এই ফোনটার প্রাইসের কথা যদি বলতে চাই, বাংলাদেশ মার্কেট এই মোবাইলটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ এলপিডিটা 4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 22,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার বেশ কিছু ল্যাকিংস যেমন আমরা পেয়েছি, তার পাশাপাশি বেশ কিছু ভালো দিকও রয়েছে। তার মধ্যে যদি আমি ল্যাকিংস নিয়ে কথা বলি, নাম্বার 1 যে বেশটা আমার এই ফোনের ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটাতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনটা ভিডিও ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, বাট 1080p 60fps এ ভিডিও শুট করতে পারলে আরেকটু ভালো লাগতো। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে গেম খেলতে যে আমরা খুব একটা ল্যাগিং এর দেখা পাইনি, বাট অ্যাশফান গেমটাতে যেমন আমাদের কালার অ্যাকুরেসির ঘাটতি পেয়েছি, পাবজি গেমসটাতেও কিন্তু আমরা হাই গ্রাফিক্স সেটিং এ খেলতে পারিনি। তার প্রধান কারণ হলো এই প্রসেসরের সাথে যে জিপিইউটা রয়েছে, এইটা থাকার কারণে অনেক হাই রেজুলেশন আসলে গেমস খেলা যায় না, যেটা স্পেশালি পাবজি গেমস খেলার সময় আমরা ফেস করেছি। এই জিনিসটা আমার গেমিং এর ক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। তার পাশাপাশি এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে এসেছে, এই প্রাইস রেঞ্জ আমি মনে করি আইপিএস এলসিডি প্যানেলের পরিবর্তে যদি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকতো তাহলে ভালো হতো। এবং আরেকটা বিষয় হলো এই ফোনটা সেলফি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল। আমি মনে করি 22-23 হাজার টাকা ফোন হিসাবে আরেকটু বেশি মেগাপিক্সেল অর্থাৎ আরেকটু বেশি রেজুলেশনের ক্যামেরা যদি থাকতো, তাহলে আমরা আরেকটু ভালো ছবি পারফরমেন্স পেতাম এই ফোনটার সেলফি ক্যামেরা থেকে। দেন আমি যদি ফোনটার প্রাইসের কথা বলি, আমার কাছে প্রাইসটা স্লাইটলি বেশি মনে হচ্ছে, আর একটু কম প্রাইস হলে ওভারঅল সব দিক বিবেচনায় ভালো হতো। বাট এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলি, এই ফোনটার ডিসপ্লেটা যথেষ্ট ভালো। এই প্রসেসর দিয়ে কিন্তু এরকম ফোন আমরা আরও দেখেছি, বাট সেসব ফোনের ডিসপ্লের কোয়ালিটি আমরা খুব একটা ভালো পাইনি। বাট রিয়েলমির ইউআইটা আবার অপটিমাইজড, দ্যাটস ওয়াই ডিসপ্লে কোয়ালিটিটা অনেক ভালো পেয়েছি। তার পাশাপাশি চার্জ ব্যাকআপ তো যথেষ্ট ভালো। এই প্রসেসরের সব থেকে বড় পজিটিভ বিষয় হলো চার্জ ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়, এবং সেই সাথে এই ফোনটার মেইন ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেলফি ক্যামেরাটা মোটামুটি লেগেছিল, তবে মেইন ক্যামেরাতে ছবি তুলে আপনাদের কাছেও ভালো লাগবে, আর প্রপার লাইট কন্ডিশনে অনেক ভালো ছবিই তোলা যায়। একটা বিষয় হলো এই ফোনটাতে কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভার্সনের অপারেটিং সিস্টেম রয়েছে, এবং IP54 সার্টিফিকেশন থাকার কারণে টুকটাক ছিটেফোঁটা পানি বা ধুলাবালি লাগলে তেমন কিছু হবে না। আর ইউআই থেকে আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি, বা আমি এরকম কিছু বলবো না যে নেক্সট আপডেট এসে ঠিক হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমাদের কাছে আবার ওভারঅল সব দিক বিবেচনা ভালোই লেগেছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Realme C67 অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।